জোনও কিছু কিছু হামলা আমরা দেখতে পেয়েছি। আসলে মূল রণকৌশলটা কি? জি, আপনাকে ধন্যবাদ আরটিভির দর্শক শ্রোতা মণ্ডলী বা আজকের বিজ্ঞ সহ আলোচক। ইরানের রণকৌশলটা খুবই সিম্পল। ইরান চাচ্ছে এটাকে প্রোটেক্টেড করার জন্য যতটা প্রলম্বিত করা যায় এবং যত স্টেক হোল্ডারকে যতগুলিকে এঙ্গেজ করা যায়, এটা ইরানের ততটাই লাভ। আপনি দেখুন অলরেডি 10 থেকে 12টা দেশকে তারা এঙ্গেজ করেছে। মূলত আমরা যদি একটা ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির আমরা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এখানে যেটা চাচ্ছে যে প্রত্যেকটা যুদ্ধের একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, রাইট? এই সেন্টার অফ গ্র্যাভিটিটা এমন একটা জিনিস যেটা শত্রু চাইবে আপনারটাকে দখল করতে এবং আপনি চাইবেন শত্রুটাকে দখল করতে। এরকম ফাইটিং এর একটা পর্যায়ে যখন উভয় পক্ষ মানে কালমিনেশন বলে একটা কথা আছে, এই কালমিনেশন মানে এর পরে আর কোনো পক্ষই আর আগাতে পারে না। তো ইরানের যেটা মূল শক্তি, যে আমরা যদি এখন ডোনাল্ড ট্রাম্পের যে ইনিশিয়াল অবজেক্টিভ গুলো দেখি, তার মধ্যে 5টা অবজেক্টিভ সেট করেছিলেন। 5টা অবজেক্টিভ সর্বশেষ যেটা অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে ইরানকে একটা এমন শিক্ষা দেওয়া যার মাধ্যমে পৃথিবীর সকল দেশকে একটা মেসেজ দিতে চায়, কেউ যদি ইউএস মিলিটারি অথরিটিকে চ্যালেঞ্জ করে তার জন্য এটাই হলো চরম শিক্ষা এবং সে ভবিষ্যতে যেন আর কোনো ধরনের সাহস না দেখায়। আচ্ছা, এর আগের যেটা ছিল সেটা হচ্ছে রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ বলতে আমরা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা নয়। আমি বলেছি এর আগে অনেক টক শোতে বলেছি যে ইরানের যে শাসন ব্যবস্থা, এটা আয়াতুল্লাহ আলী খামেনি যেটা করেছেন, আয়াতুল্লাহ খামেনি যেটা এস্টাবলিশ করেছেন 79-এ, এটা এত সুদৃঢ়, এত গভীরের প্রতিত এবং এত মজবুত, এটার কিন্তু আপনার মানে গোড়ায় মানে সে করে হাত দেওয়ার সামর্থ্য ইউএসএ কেন পৃথিবীর কোনো শক্তিরই কোনোদিন হবে না বা এখন পর্যন্ত হয়নি। এর কারণ হচ্ছে দেখুন, ইরান প্রাকৃতিক ভাবে জিওপলিটিক্যাল লোকেশন পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ একটা ইরান। এর যে গঠন, এর চারপাশে পাহাড়, আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, তাদের একটা রুটি আছে নানে বারবারি, যেটা ব্রেকফাস্টে তারা ব্যবহার করে, এটা পিজার মতো। তো এখন ইরানের ভূপ্রকৃতি হচ্ছে অনেকটা পিজার মতো, চারপাশে মাউন্টেন এবং একটা করে মাউন্টেন 1500 কিলোমিটার। দেখুন আপনার এই যে আপনার জাগ্রোজ 1500 কিলোমিটার, যেখানে জাগ্রোজ শেষ সেখানে এলব্রুজ নামে আরেকটা পাহাড় শুরু, যেটা 650 কিলোমিটার। এবং এই পাহাড় শেষ হওয়ার পরে কিন্তু ডেজার্ট, লুত এবং কাবির নামে 2টা ডেজার্ট আছে। সো 50% অফ দ্য মানে ল্যান্ডস্কেপ অফ ইরান ইজ ইমপ্রেগনেবল। এটা কখনোই কোনো পৃথিবীর কোনো শক্তি এটাখানে এসে টিকতে পারে নাই। একদম 6000 বছরের ইতিহাসে কোনো শক্তি ইরানকে দখল করে রাখতে পারেনি। আচ্ছা, এখন ইরান থেকে যারা বাইরে গেছে, ইরান থেকে যখন যুদ্ধে বাইরে গেছে, গ্রিক পার্সিয়ান ওয়ার, গ্রিক পার্সিয়া 2টা যুদ্ধ হয়েছিল দারিউস এবং জেরেক্সিসের সময়, তখনই শুধু তারা হেরেছে। সুতরাং ঐতিহাসিক যে নিদর্শনটা খুবই সুস্পষ্ট, কোনো দিনে তেহরানে প্রবেশ করা কোনো শক্তির পক্ষে পৃথিবীতে সম্ভব হয়নি। আর আমরা যতক্ষণ পর্যন্ত ইনফ্যান্ট্রি বুট আপনার প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে কোনোদিন দখল বলা যাবে না। সুতরাং যতই আপনি এয়ার স্ট্রাইক করেন, যতই আপনি প্রিএমশন করেন, যতই আপনি আক্রমণ করেন মিসাইল, ড্রোন ইত্যাদিতে, এটা দিয়ে কিছুই হবে না। যে মুহূর্তে আক্রমণ শেষ হবে, পরবর্তীতে আবার কিন্তু ইরান দেখুন এত যে ক্ষয়ক্ষতি হলো, এত আক্রমণ করলো, মোটামুটি 180 থেকে 190টা শহরে আক্রমণ করেছে, ম্যাসিভ এয়ার স্ট্রাইক করেছে, কিন্তু ইরানের কিন্তু সেই ভিত্তিদের সামান্যতম চির ধরাতে পারেনি। সো এখন ম্যাডম্যান পলিসি অ্যাডপ্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটা সে কিন্তু নানামুখী সমস্যার মধ্যে আছে। আপনি জানেন যে মানে ডেমোক্র্যাটরা এটা প্রচন্ডভাবে বিরোধিতা করেছে। মানে বলতে গেলে কিছুদিন আগে, গত 3-4 দিন আগে কংগ্রেসে বা হাউস অফ প্রেসিডেন্ট যে ভোটাভুটি হলো, সেটা কিন্তু বলতে গেলে তার কানের পাশ দিয়ে চলে গেছে, 219/212। অল্পের জন্য রক্ষা পেয়েছে। শুধু গুলি ফিজিক্যালি তার কানের পাশ দিয়ে চলে যায় নাই, তার রাজনৈতিক ক্ষমতাও কিন্তু তার কানের পাশ দিয়ে চলে গেছে। এর মধ্যে আপনি খেয়াল করুন যে ম্যাডম্যান পলিসির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যখন ফরেন পলিসির ক্ষেত্রে কোনো দেশের প্রতি মানে এটা প্রয়োগ করবে, এটা কিন্তু খুবই ব্রুটাল, খুব অ্যাগ্রেসিভ এবং ভয়ানক হবে। ম্যাডম্যান পলিসির জনক হচ্ছে রিচার্ড নিক্সন। আপনি জানেন যে ওয়াটারগেট স্ক্যান্ডালের সাথে তিনি জড়িত এবং শেষ পর্যন্ত ভিয়েতনাম ওয়ারে খুবই অপমানকর ভাবে ভিয়েতনাম ওয়ার থেকে ইউএস কে ফিরতে হয়েছে। সো ম্যাডম্যান পলিসির কিন্তু দিন শেষে পরাজয়টা খুব অপমানকর হয়। এখন ইউএসএ আপনি খেয়াল করে দেখুন যে আপনার সেক্রেটারি অফ স্টেটস মার্কো রুবিও বা পেন্টাগন প্রধান এজেন্স যেটা বলছেন, সেখানে কিন্তু রেজিম চেঞ্জের কথাটা তারা সংক্ষেপে মানে ওখান থেকে সরে আসছেন। তা বলেছেন যে নেভিকে ডিস্ট্রয় করা, তাদের মিসাইল প্রজেক্টকে ধ্বংস করা ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন যে প্রিএমটিভ অপারেশনটা হলো, প্রিএমটিভ অপারেশনের সাথে কিছু নৈতিক বিষয় জড়িত। ইজ দেয়ার এনি এমিনেন্ট থ্রেট টু ইউএসএ? তা কিন্তু নয়। তাহলে ইউএসএর এই যুদ্ধটা ছিল ইটস এ ওয়ার অফ চয়েস, ইটস নট এ ওয়ার অফ নেসেসিটি। তা সেই রকম একটা জায়গায় ইরানের কিন্তু যে সেন্টার অফ গ্র্যাভিটি, এইটার ধারে কাছে ইউএসএ পৌঁছতে পারছে না বা পৌঁছতে পারবেও না যতক্ষণ পর্যন্ত তারা ল্যান্ড অফেন্সিভে যাবে না। এবং ল্যান্ড অফেন্সিভে গেলে একটা চরম শিক্ষা দিতে হবে। এরপরে
একটা প্রশ্ন আমি একটু, আপনি সময় পেলে তোটা একটু দিয়েন। প্রশ্নটি হচ্ছে, আপনি যে জায়গাটা বললেন ইরানের সক্ষমতা এবং কেউ আসলে কখনো ইরানকে হারাতে পারেনি, তো এই ফ্যাক্টটা তো নিশ্চয়ই ইসরায়েল আমেরিকা জানতো। তারপরেও তারা যখন এই মানে লেথাল স্ট্রাইকে তারা গেল, তো তারা তো জানতো যে এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাবে, তাহলে কেন সেটা গেল? মানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখানে প্রাপ্তি কি? মার্কিন যুক্তরাষ্ট্র দেখুন, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোন দেশ কারোর জন্য যুদ্ধ করে দেয়নি। এটা শুধুমাত্র ইউএসএ করেছে, এবং ইউএসএ করছে এটা শুধুমাত্র ইসরায়েলের সন্তুষ্টির জন্য। এটাও আমি অনেকবার অনেক টক শোতে বলেছি, এর মূল কারণ হচ্ছে আইপ্যাক। এটা হচ্ছে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এটা একটা জিউস লবি, যেটা 1955 এস্টাবলিশ হয়েছে, যেটা আপনার ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, কংগ্রেস, তারপরে আপনার সিনেট বলেন, কংগ্রেস বলেন, যত হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইলেকশন আছে প্রত্যেকটা ইলেকশনের খরচ বেয়ার করে। এবং এটা আমি অনেক জায়গায় বলেছি এভাবেই, যে এই ক্যাপিটাল হিলে এসে প্রত্যেক সেনেটর, প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেক কংগ্রেসম্যান, এখানে ইভেন প্রেসিডেন্ট বাইবেলের উপরে হাত রেখে শপথ করে যে সে তার কোনো কর্মকাণ্ড, তার কোনো বক্তব্য ইসরায়েলের বিপক্ষে সে দিবে না। এর বিনিময়ে কি করে? এন্টার ইলেকশনের খরচটা তারা পরিচালনা করে। তো তারা এত বড় একটা স্বার্থের কারণে, দেখুন এটা নিয়ে কিন্তু 6 বারের মতো ইউএসএ ইসরায়েলের পক্ষে যুদ্ধ করলো। 1948, 1956, 1967, 1973, এই যে 4টা আরব ইসরায়েল ওয়ার হয়েছে, প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু আপনার আরবরা জিতছিল, কিন্তু শেষ সময়ে ইউএসএ সরাসরি পার্টিসিপেট করেছে। এই যুদ্ধটাতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে নেতানিয়াহু নিজে। নেতানিয়াহু গত 2 দশক ধরে বা 3 দশক ধরে ইসরায়েল চাচ্ছিল ইউএসএ কে এই যুদ্ধে সম্পৃক্ত করার জন্য, তারা সম্পৃক্ত করতে পেরেছে। এবং সামনে যে নেসেট নির্বাচন আছে ইসরায়েলের জন্য, এইটাই একমাত্র পথ নেতানিয়াহুর নামে 4টা মামলা রয়েছে, চলছে তার। সুতরাং এটা তার জন্য, এবং পৃথিবীতে এখন হ্যাপিয়েস্ট ম্যান নেতানিয়াহু, এবং ইসরায়েলকে খুশি করার জন্য, আইপ্যাককে খুশি করার জন্য ইউএসএ এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য সামনে যে ভয়ানক বিপদ আসছে, সামনে যে আপনার মিড টার্ম ইলেকশন, এখানে কিন্তু অলরেডি মার্কিনিরা পছন্দ করছে না, ট্রাম্পের এই সিদ্ধান্তকে পছন্দ করছে না, এবং যত দিন যাবে ততই কিন্তু এটা ট্রাম্পের বিপক্ষে যাবে। এই যুদ্ধ যদি আর 7 দিন 15 দিন করে, তারপর ডেফিনেটলি ইন্টারমিডিয়েট পজিশন মানে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের